নির্বাচনে শিক্ষক সহ সবার সহযোগিতা চান তারেক রহমান। ক্ষমতায় গেলে দাবি পূরণে কমিশন গঠনের প্রতিশ্রুতি। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, আওতায় আসতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে ভোটের পথ বন্ধ, শেখ হাসিনা সহ বহু সাবেক মন্ত্রী এমপির। নির্বাচন কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে শাপলা প্রতীক চেয়ে ফের আবেদন এনসিপির, জমা দিল 7টি নমুনা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতাদের। এবং বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ, কাউন্সিলরদের হুমকি দিয়ে ভোটে আনার অভিযোগ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুলের। ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন। আর্থিক লেনদেনের কথা শুনেছি। প্রবাসের সময় সঙ্গে আছি তুষার আহমেদ ইমন। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সরকার গঠনে আগামী নির্বাচনে শিক্ষক কর্মচারী সহ সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি পূরণে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে বিএনপি। এদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, ভোটে গণতন্ত্র বিরোধীদের প্রভাব ঠেকাতে শিক্ষকদের সজাগ থাকার আহ্বান দলটির নেতাদের। মুর্সা আলীন হক জুনায়েদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মহাসমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের প্রায় সব জেলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা অংশ নেন মহাসমাবেশে। শিক্ষক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, আগামী নির্বাচন ভিন্ন খাতে নিতে যে ষড়যন্ত্র চলছে তা যেন সফল না হয় সে ব্যাপারে শিক্ষকদের সজাগ থাকতে হবে। যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আপনাদেরকে সজাগ থাকতে হবে, আগামী নির্বাচনে এই সমস্ত অনুপ্রবেশকারীরা যাতে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আমরা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। শিক্ষকদের মহাসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, চাকরি জাতীয়করণ সহ শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন রয়েছে তার দলের। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাল্লাহ। জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আগামী নির্বাচনে বিএনপিকে সহযোগিতা এবং সমর্থনে শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের একজন করে প্রতিনিধি রাখতে হবে। প্রয়োজনীয় অধ্যাদেশ জারির উপর জোর দেন তারেক রহমান। বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির কিছুই করার নেই, দেশের মানুষের পাশে থাকবেন তারা। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনীতি সাজাবে তার দল। ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ঘোষণায় সরকারের উপর মানুষের সন্দেহ অনেকটা কমেছে জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের উপরই নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের উষ্ণতা শীতলতা। 15.5 বছরের দুঃশাসনে অতিষ্ঠ ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 24-এর 5ই আগস্ট স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তাকে আশ্রয় দেয় ভারত। এরপর থেকেই বাংলাদেশ ভারত দূরত্ব বাড়তে থাকে। উষ্ণতা থেকে শীতলতায় নেমে আসে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক।
প্রায় 2 দশক পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তার পাশেই থাকবে বিএনপি। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়েছে মন্তব্য করে বিবিসি বাংলাকে তিনি বলেন, সম্পর্কের শীতলতায় কিছু করার নেই বিএনপির। কাঁটাতারে কোনো বাংলাদেশি ঝুলে থাকুক তা চান না জানিয়ে তারেক রহমান বলেন, অভিন্ন নদীর ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে হবে বাংলাদেশকে। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। সংস্কার ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করে তারেক রহমান বলেন, বিএনপি কোনো লুকোচুরি খেলছে না। সংস্কার প্রস্তাবের যে বিষয়গুলো সব দল একমত হয়েছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি। দ্বিমত পোষণ করা গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেন তিনি। আমরা কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক করছি না। এখানে যতটুকু হয়েছে আমরা বলেছি, এখন যতটুকু হয়েছে যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলা হয়ে যায় সেগুলা হয়ে যাক। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। আগামী নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঘোষণায় তাদের নিরপেক্ষতা ও তাদের প্রতি মানুষের সন্দেহ অনেকটা কমে এসেছে। জানান, ভোট আয়োজনে দায়িত্ব পালনের উপরেই নির্ভর করবে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের উষ্ণতা ও শীতলতা। আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন, তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে। অতীত থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপিরই কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। ভালো কাজ বা কমিটমেন্ট আপনি যেটা বলেন বিএনপি করবে কিনা, আমরা তো করেছি। হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস, আমরাও দেখেছি, আমরাও অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। ১/১১ সরকারকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার মন্তব্য করে তিনি বলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিরাজনীতিকরণ করে দেশকে অন্ধকারে নিয়ে যেতে চেয়েছিল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট হলে সংকট বাড়বে। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। প্রায় 2 সপ্তাহের বেশি সময় পর দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তাহের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোট হলে বাড়বে সংকট। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এদিন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় তার ব্যক্তিগত কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ। স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামায়াত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা
সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে কি কি সহযোগিতা করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া রোহিঙ্গা সংকট সহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইসির বিকল্প প্রতীকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শাপলা প্রতীক চেয়ে ফের আবেদন করেছে এনসিপি। কমিশনে পাঠানো ইমেইলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিবন্ধন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে বিলম্ব করছে নির্বাচন কমিশন। এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদনের সময় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে সংশোধিত চিঠিতে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা থেকে যে কোনো একটি প্রতীক চায় দলটি। নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে গত 30 সেপ্টেম্বর এনসিপিকে দেয়া চিঠিতে ইসি জানায় 7 অক্টোবরের মধ্যে ইসির তালিকাভুক্ত 50টি প্রতীক থেকে যে কোনো একটি নিতে হবে। মঙ্গলবার ফের শাপলা প্রতীক চেয়ে ইমেইলে আবেদন করে এনসিপি। দেওয়া হয় 7টি নমুনাও। দলটির আহ্বায়ক ইমেইলে জানান, এনসিপির নিবন্ধন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে বিলম্ব করছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে বলেও দাবি তার। এদিকে নওগাঁয় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শাপলা প্রতীকে আইনি কোনো বাধা নেই, তারপরও ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল। দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। জুলাই অভ্যুত্থানের রক্তের ওপর ভিত্তি করে যারা উপদেষ্টা হয়েছেন, সেফ এক্সিটের কথা ভাবলে জনগণ তাদের ছাড়বে না বলেও হুঁশিয়ার করেন সার্জিস আলম। কোথায় সেফ এক্সিট নিবে? আপনি পৃথিবীর যেই প্রান্তে যান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সার্জিস। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নেওয়ার কথা জানিয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। বলেন, সুন্দর ভোট করতে রাজনৈতিক দলের সহযোগিতার বিকল্প নেই। সংলাপের দ্বিতীয় দিনের নির্বাচন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ দেন সাবেকরা। সেই সঙ্গে ভোটারদের ভোট দানে স্বাধীনতা রক্ষায় ব্যালটে না ভোট রাখার বিধান যুক্ত করার আহ্বান জানান নারী নেত্রীরা। মঙ্গলবার নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে অংশ নেন ইসির আমন্ত্রিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেত্রীরা। নানা সংকটের কথা তুলে ধরে নির্বাচনী আইনে কিছু বিধান সংযুক্ত করার তাগিদ দেন তারা। ব্যালটে না ভোট রাখেন তাহলে আমরা বাছাই করতে পারবো যে আমার এলাকায় কে নারী বিদ্বেষী, কে সাম্প্রদায়িক এবং কে মুক্তিযুদ্ধ বিরোধী, সেটা ভোটারের উপর ছেড়ে দেন। প্রতি 3টি আসনে একটা আসন থেকে সংরক্ষিত নারী আসন হবে। তার 2টাতে যে নারীরা রাজনৈতিক ক্যারিয়ার করতে চায় তারা কি 8 বছর অপেক্ষা করতে হবে? ভোটে ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার আগাম প্রচার বন্ধ এবং আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণে নানা প্রস্তাব দেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশনকে যদি সঠিকভাবে নির্বাচন উঠায় আনতে হয় তাহলে আচরণ বিধিটাকে যথাযথভাবে যদি পরিপালন করাতে সক্ষম হয় নির্বাচন কমিশন। ইলেকশন অফিসারদের যদি এই ধরনের মিনিস্ট্রিয়াল পাওয়ার নিয়োগ করা হয়, নির্বাচনের সব কাজে কিন্তু আমাদের ফলপ্রসূ হবে। তবে সংলাপ থেকে আসা এসব প্রস্তাব বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ 2 সেপ্টেম্বর ছোট বড় প্রায় 44টি পরিবর্তনের প্রস্তাব রেখে আরপিও সংশোধনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। এতে একক প্রার্থীর আসনে না ভোট চালু, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার মতো বিধান রয়েছে। ভেটিং হলেই উত্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। যদিও টানা 3 দিন ধরে চলমান সংলাপে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, অংশীজনদের কথা আমলে নেবে কমিশন। আমরা শুধু আপনাদেরকে আলোচনার খাতিরে আলোচনার জন্য আসতে দাওয়াত দিয়ে নেই। আমরা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ নিয়ে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা, আমাদের প্রস্তুতিটা সাজাতে চাই। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নেওয়ার কথা জানিয়ে সিএসি বলেন, ভোটে জড়িত কর্মকর্তারা দলীয় আচরণ করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও
সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না সেইটুকুই আমরা নিশ্চিত করবো, সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে ইসির। সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়া সংলাপ চলবে 1.5 মাস। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার লেজুর বৃত্তি নেতৃত্বের কারণেই ভারতের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হয়েছে। আবরার ফাহাদের ঘটনায় তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই বিপ্লবের অগ্রভাগের নেতারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের মূল অনুপ্রেরণা এসেছে আবরারের ত্যাগের দৃষ্টান্ত থেকেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে 2019 সালের 6 অক্টোবর ছাত্রলীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বুয়েট ছাত্র আবরার ফাহাদ। মঙ্গলবার টিএসসি মিলনায়তনে তার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে ছাত্রদল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, হাসিনার লেজুর বৃত্তির কারণেই ভারতের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হয়েছিল। এখনো দুটি আঞ্চলিক ও একটি বিশ্ব মোড়ল আধিপত্যের চেষ্টা করছে। শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। এদিকে পলাশী চত্বরে আবরার ফাহাদের স্মরণে উদ্বোধন করা হয় আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। জুলাই বিপ্লবের নেতারা বলেন, জুলাই আন্দোলনে মূলত অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের ত্যাগের দৃষ্টান্ত থেকেই। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, আবরারের কণ্ঠে কেবল অন্যায়ের প্রতিবাদেই উচ্চারিত হয়নি, বরং তিনি হয়ে উঠেছেন জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক। সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে সম্ভবত এই ফেরাউসিনার রাজত্ব শত বছর ধরে টিকে থাকবে ইনশাআল্লাহ, এবং সেটা টিকে থাকে নাই। একই স্থানে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনীর। এতে দেশের স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ফুটিয়ে তোলা হয় শহীদ আবরারের জীবন ও আদর্শ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। তম সময়ে বাংলাদেশ তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সহযোগিতা আরও বাড়ানোয় গুরুত্ব দিয়ে শেষ হলো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিক একেনচি। মুসলিম বিশ্বে প্রভাবশালী দেশ তুরস্ক। দেশটির অত্যাধুনিক সামরিক প্রতিরক্ষা সামগ্রী, ড্রোন প্রযুক্তি নজর কেড়েছে সবার। সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ঢাকা আঙ্কারার সামরিক সহায়তা। চলতি বছরেই বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মিলিত হয়েছেন নানা বৈঠকে। মঙ্গলবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে বাংলাদেশ তুরস্ক চতুর্থ ফরেন অফিস কনসালটেশন বা এফওসি। আঙ্কারার পক্ষে নেতৃত্ব দেন ঢাকা সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিক একেনচি। 5 বছর পর অনুষ্ঠিত দাপ্তরিক বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন। বৈঠক শেষে বাংলাদেশ তুরস্ক যৌথ চতুর্থ রাজনৈতিক পরামর্শ শিরোনামে যৌথ বিবৃতি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুদেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার অঙ্গীকার জানিয়ে দ্রুততম সময়ে ঢাকা আঙ্কারা যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমের সহযোগিতা আরও বাড়ানোয় গুরুত্ব দেওয়া হয়। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে উভয় দেশ নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের উপর জোর দেয়। গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তুরস্ক আবারও সমর্থন জানায় বিবৃতিতে। পরের এফওসি আঙ্কারায় অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়। মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এর আগে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেরিক একেনচি। আধা ঘন্টার বৈঠক হলেও গণমাধ্যমে কথা বলেননি কেউ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর পথ সহজ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আর শেয়ার বাজারে বিনিয়োগ ও বিদেশগামী শ্রমিকদের দক্ষ করতে সহযোগিতা চান সাবেক
বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সৌদি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন তারা। প্রবাসী আয়ের যে জোয়ারে সমৃদ্ধ হয় বাংলাদেশের রিজার্ভ, একইভাবে সেই প্রবাসী আয় সবচেয়ে বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক প্রায় $2 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় $31 কোটি, বাকিটুকু আসে ওই দেশ থেকে। এ অবস্থায় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী সৌদি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সৌদি থেকে প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর পথ সহজ করার আহ্বান জানান গভর্নর। সৌদি আরব থেকে অনেক বেশি প্রবাসী আয় আসে, সেখান থেকে টাকা প্রেরণে নানাবিধ সমস্যার সাথে অতিরিক্ত 7% টাকা কাটা হয়। যদিও এই খরচ কমাতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, তবে এগিয়ে আসতে হবে সৌদি আরবকেও। এ সময় সৌদি যেতে আগ্রহী শ্রমিকদের দক্ষ করতে দেশটির সরকারকে সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের শ্রমিকরা বেশিরভাগই অদক্ষ, তার জন্য সৌদি বাংলাদেশ চেম্বার যৌথভাবে কাজ করতে হবে এবং দেশটি বাংলাদেশের শেয়ার মার্কেটেও বিনিয়োগ করতে পারে সেই সুযোগ আছে। সৌদি আরব বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পণ্য উৎপাদনে নিজেদের সক্ষমতা তুলে ধরতে অংশ নিয়েছে দেশি সিটি গ্রুপ সহ 24টি প্রতিষ্ঠান। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে এখনও কোনো টেকসই শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিআইডিএসে এক সেমিনারে তিনি বলেন, জবাবদিহিমূলক গণতন্ত্র ও ন্যায্য সমাজ ব্যবস্থা তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কিভাবে একটা শাসন বা টেকসই শাসন ব্যবস্থা তৈরি করা যায়, এটাই তো আপনারা ঠিক করতে পারেনি এত বছরে। বর্তমান উদ্দেশ্য খুব মৌলিক কিন্তু সীমিত, সেটা হলো একটা কার্যকর অর্থবহ বলতে জবাবদিহিমূলক সত্যিকার প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ। প্রবাসের সময় আরও থাকছে। রেকর্ড গড়ার 24 ঘন্টার ব্যবধানে স্বর্ণের ভরিতে বাড়ল 1469 টাকা। 22 ক্যারেটে গুনতে হবে 2,02,000 টাকা। আজ থেকেই কার্যকর নতুন দাম। সফট ওপেনিংয়ের 2 বছর পরও অপারেটর নিয়োগ জটিলতায় ঝুলে আছে প্রায় 21,500 কোটি টাকায় তৈরি শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের উদ্বোধন। এ নিয়ে সরকার ও ঋণদাতা প্রতিষ্ঠানের দর কষাকষি চলছে। দ্রুত ওপেন টেন্ডার দেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। কিছু কসমেটিক বিষয় দিয়ে ওপেনিং করা হয়েছিল, এটা যে পলিটিক্যাল স্টান্ট। জমকালো আয়োজনে 2023 সালে পুরো কাজ শেষ না হতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সফট ওপেনিং করে বিগত সরকার। কিন্তু নির্মাণ কাজের 99% অনেক আগে শেষ হলেও অনিশ্চিত হয়ে পড়েছে উদ্বোধন। শেষ সময় একদিকে সিভিল এভিয়েশনকে কাজ বুঝিয়ে দেয় এবং টার্মিনালের অপারেটর নিয়োগ নিয়ে দর কষাকষিতে অন্তর্বর্তী সরকার ও ঋণ প্রদানকারী সংস্থা জাইকা। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা প্রসেসের মধ্যে আমরা নেগোসিয়েশন স্টেজে আছি। এই মুহূর্তে সেই নেগোসিয়েশন শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে। টার্মিনালটি চালু করতে নানা সমীকরণে হিসেব চললেও ওপেন টেন্ডারে অপারেটর নিয়োগের বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে স্বার্থ আদায়ে টার্মিনাল পরিচালনায় চুক্তি করা হয়েছে অনভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে। আমি জানি যে সিভিল এভিয়েশনের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটা কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে এটা হওয়া বাঞ্ছনীয়। সফট ওপেনিং এর পেরিয়েছে 2 বছর। এমন প্রেক্ষাপটে কালক্ষেপণ না করে স্থাপনাটির বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লোন কিন্তু রিপেমেন্টের সময় হয়ে যাচ্ছে। সিভিল এভিয়েশন এটা একটা টাস্ক ফোর্স করা উচিত। তারা সেই টাস্ক ফোর্স এটাকে দিনরাত 24 ঘন্টা কাজ করে তারা এটাকে কিভাবে একটা ডেডলাইন দেওয়া উচিত, নাহলে এভাবে ওপেন ডেডলাইন থাকলে কিন্তু কোনোদিনই কাজ হবে না। 21,300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা 3য় টার্মিনালের সফট ওপেনিং করা হয় 2023 সালের 7 অক্টোবর। নান্দনিক এই টার্মিনাল চালু হলে বছরে সেবা পাবে 2 কোটির বেশি যাত্রী। এতে বিপুল রাজস্ব পাবে সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধ কৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস এবং সাইবার স্পেসকে আর আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বলেন, আকাশ, স্থল এবং সমুদ্র সীমার মতোই ডিজিটাল নেটওয়ার্কের
অদৃশ্য সীমানাও রক্ষা করতে হবে। মঙ্গলবার বিমান বাহিনী সদর দফতরে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন, যে কোনো সময় যে কোনো স্থান থেকে সাইবার হুমকি হতে পারে। সচেতনতা, সতর্কতা এবং শৃঙ্খলাই সাইবার জগতে নিরাপদ থাকার মূল চাবিকাঠি। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিমান বাহিনীকে আকাশে এবং ডিজিটাল ডোমেইনে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। Cyber awareness becomes instinctive and every family's members become a digital defender. 2 লাখ টাকা দামের রেকর্ড গড়ার 24 ঘন্টা ব্যবধানে স্বর্ণের ভরিতে 1469 টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাজস জানিয়েছে, বুধবার থেকে 22 ক্যারেট স্বর্ণের ভরিতে গুনতে হবে 2,02,195 টাকা। এ নিয়ে চলতি মাসের প্রথম 7 দিনে 3 দফায় 6,811 টাকা বাড়ল স্বর্ণের ভরিতে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের ভরি 1,93,004 টাকা, 18 ক্যারেট 1,65,431 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 1,37,472 টাকা। স্বর্ণের সঙ্গে এবার রূপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে 1,026 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে 4,654 টাকা। বারো কেজি এলপি গ্যাসের দাম 29 টাকা কমিয়ে 1,241 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সংস্থাটি জানায়, বিশ্ববাজারে কাঁচামালের দাম কমার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। গত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে কমতির ধারায় কাঁচামালের দাম, যার ফলে দেশে আরও এক দফা দাম কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির। মঙ্গলবার রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আগের মাসের তুলনায় 12 কেজি এলপি গ্যাসের দাম কমেছে 29 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,241 টাকা। 12 কেজি সিলিন্ডারে কোম্পানি বিক্রি করবে 1,146 টাকায়, পাইকারি বিক্রি হবে 1,196 টাকায় এবং খুচরা বিক্রি হবে 1,241 টাকায়। তবে বেঁধে দেয়া দামে এলপি গ্যাস না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। 2 বার আমরা সকল জেলা প্রশাসককে আধা সরকারি পত্র দিয়েছি, বিভাগীয় কমিশনারদেরকে আধা সরকারি পত্র দিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগকে আমরা অনুরোধ করেছি তারা যেন জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করেন। কমেছে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দামও। লিটার প্রতি নতুন দাম 56 টাকা 77 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এখানে লিটার প্রতি কমেছে 1.38 টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবারণা পূর্ণিমায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো কল্পজাহাজ ভাষা ও ফানুস উৎসব। 100 বছরের পুরনো ঐতিহ্য ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয় এমন আয়োজন। পেখম মেলে ময়ূরের ভেসে যাওয়া, পঙ্কিরাজ ঘোড়া কিংবা হাতির এদিক ওদিক ছোটাছুটি, আর নাগরাজ বীরদর্পে নদীর বুকে ভেসে চলা প্রাণহীন কল্পজাহাজ যেন হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহামতি বুদ্ধকে উদ্দেশ্য করে এসব প্রতীকী জাহাজ ভাসানো হয়। নদীতে ভাসানো হয় দৃষ্টিনন্দন কারুকাজে তৈরি 60টি জাহাজ। এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক মিলন মেলাও। এখানে সব সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। এটি ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক। এবারে সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে যে ফিলিস্তিনিদের মুক্তির বার্তা নিয়ে 8-10টি জাহাজ এখানে সাজানো হয়েছে। এটা আমার কাছে উৎসব না, এটা আমার কাছে একটা গর্বের অনুভূতি। সারা বিশ্বে যে যুদ্ধময় পরিস্থিতি চলছে, বিশেষ করে ফিলিস্তিন সহ, সেই যুদ্ধ বন্ধের আহ্বান কিন্তু এই বৌদ্ধ সম্প্রদায় এবার বন্ধের আহ্বান জানিয়েছে। শত বছর ধরে চলে আসা ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত প্রচলনের কথা জানালেন আয়োজকরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করলেন ধর্ম উপদেষ্টা। প্রতি বছর প্রবরণার পরের দিন আমরা বাকখালী নদীর তীরে আমরা এই উৎসব পালন করে থাকি। সামনের দিনেও আমরা পালন করতে চাই। সোহাগদের যে ঐতিহ্য, এটা আমরা লালন করি, আগামী দিনেও এটা আমরা লালন করতে থাকব। কোনো দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা, সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিহাস বলছে 200 বছর আগে মিয়ানমারে কল্পজাহাজ ভাসানোর প্রথা শুরু হলেও রামুতে তা চলে আসছে 100 বছর ধরে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।
পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণে অন্তত 7 জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সিন্ধু বেলুচিস্তান সীমান্তের কাছে সুলতানকোট এলাকায় এই ঘটনা ঘটে। বালুচ রিপাবলিকান গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনে করে পাকিস্তানি সেনা নিয়ে আসা হচ্ছিল এই প্রদেশে। সে সময় এই বিস্ফোরণ হয়। এই ঘটনায় ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ই পাসপোর্ট ও বিশেষ কনসিউলার সেবা ক্যাম্প ব্যাপক সাড়া ফেলেছে। 3 দিনের ক্যাম্পে সেবা নিয়েছেন প্রায় 1000 প্রবাসী। তবে সেবাগ্রহীতারা ফিনল্যান্ডে স্থায়ী দূতাবাস স্থাপনের দাবি জানান। এ লক্ষ্যে কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে পিটিশন দাখিল করা হয়েছে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। স্থানীয় সময় শনিবার থেকে সোমবার পর্যন্ত হেলসিঙ্কির ভালো হোটেল প্রাঙ্গণে ভিড় জমে প্রবাসী বাংলাদেশিদের। সুইডেন দূতাবাস আয়োজিত 3 দিনের এই কনসুলার ক্যাম্পে অংশ নিতে ফিনল্যান্ডের বিভিন্ন শহর ও অঞ্চল থেকে হেলসিঙ্কি আসেন প্রবাসীরা। এই ক্যাম্পে কেবল ই পাসপোর্ট সংক্রান্ত সেবাই নিয়েছেন 4 শতাধিক প্রবাসী। পাসপোর্ট নবায়ন, জন্ম ও বিবাহ নিবন্ধন, পাওয়ার অফ অ্যাটর্নি সহ অন্যান্য কনসুলার সেবা পেয়েছেন তারা। ফিনল্যান্ডে বাংলাদেশ এম্বাসির কোনো এম্বাসি না থাকায় স্টকহোম থেকে যখন এখানে ওনারা সেবাটা দেওয়ার জন্য আসে, সো ওই সেবাটা নেওয়ার জন্য হচ্ছে আমি মেনলি হেলসিঙ্কিতে আসছি, যাতে করে আমার পাসপোর্টটা আবার রিনিউ করে নতুন করে আবার চলতে পারে। এছাড়াও প্রবাসী শিক্ষার্থীদের মিগ্রি সংক্রান্ত জটিলতা নিরসনেও পরামর্শ ডেস্কে সেবা দেন দূতালয় প্রধান। প্রথম এই ক্যাম্পটা চালু করি তখন কিন্তু আমরা 2 দিনের জন্য আসতাম এবং হচ্ছে আমাদের সেবার যে সময়টা সেটাও আসলে একটু কম ছিল, কারণ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা সেটাকে বাড়িয়ে এখন 3 দিন করেছি। তবে সীমিত জনবল ও সেবা দেয় দীর্ঘ সময়ের অপেক্ষা ভোগান্তি বাড়িয়েছে অনেকেরই। খুবই ভালো উদ্যোগ যে তারা মাঝে মাঝে এখানে আসে, বাট দ্য থিং ইজ তারা যেভাবে আসে এটা আসলে ওয়ার্কেবল না। আমাকে টাইম দেওয়া হয়েছে আফটারনুন টাইম, স্পেসিফিক কোনো টাইম দেয়নি, যার কারণে আমি 12টা থেকে ওয়েট করতেছি। এখন আই হ্যাভ বিন ওয়েটিং ফর মাই স্লট। এখানে আসলে কোনো ধরনের ডিরেকশনই নাই কে কী করবে না করবে। তো দেখা গেছে আমরা সিরিয়াল দিছি সিরিয়াল দেওয়ার জন্য, জিনিসটা খুবই ফানি। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো যদি ঠিক করা যেত তাহলে আমাদের জন্য ভোগান্তিটা এত বেশি হতো না। এদিকে ক্যাম্প চলাকালীন নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে ফিনল্যান্ডে স্থায়ী দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে প্রবাসী বাংলাদেশি নেতারা। এই পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় 1000 প্রবাসী। ফিনল্যান্ডে বাংলাদেশের দূতাবাস অতি শীঘ্রই প্রয়োজন। আমি আশা করব এম্বাসির তরফ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা পাবো। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব দ্রুত এটা যাতে কার্যকরী করে। ফিনল্যান্ডে প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি বাস করছেন, যার বেশিরভাগই শিক্ষার্থী। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দক্ষিণ কোরিয়ায় কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কর্মশালা। স্থানীয় সময় রোববার বাইতুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে জমকালো এই আয়োজন হয়। কর্মশালায় অংশ নেন কয়েকশো প্রবাসী মুসলমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহিব খান। কর্মশালায় বক্তারা প্রবাসী মুসলিমদের ধর্মীয় জীবন, ঐক্য এবং আধুনিক সমাজে ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তারা। সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে মতবিনিময় করেছে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম জেদ্দা। বাংলাদেশ কনসিউলেট জেনারেল জেদ্দায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান এবং বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। কনসাল জেনারেল বলেন, প্রবাসী ব্যবসায়ীরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসিউলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এবং কাউন্সিলর ASM সায়েম। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, সৌদি আরব এখন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক গন্তব্যে পরিণত হয়েছে। এ সময় তারা সরকারের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান, যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে এবং নতুন উদ্যোক্তারা উৎসাহিত হন। কিন্তু আমাকে দেখাতে হচ্ছে ওটাও কো এক ডলার 950 জন 1 ম্যান 2 যেটা স্যার একদম স্যার একটু তাকে স্যার সম্বোধন করুন। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে এবারও হয়ে গেল যুক্তরাজ্য ইউরোপের সবচেয়ে বড় পিঠা মেলা। রং বেরঙের পোশাক আর উৎসবের আবহে কানায় কানায় পূর্ণ ছিল পুরো ভেন্যু। প্রবাসী বাংলাদেশিদের প্রাণের আয়োজন হয়ে উঠেছে এই মেলা।
আড্ডা, খাওয়া দাওয়া, কেনাকাটা আর বিনোদনের ভিড়ে দিনভর জমে ওঠে উৎসব। পিঠা মেলার অন্যতম আকর্ষণ ছিল পিঠা প্রতিযোগিতা। এবারের আসরে বিজয়ী হয় সিলেট কর্নার। এছাড়া মেলায় সাজানো ছিল প্রায় অর্ধশত খাবারের স্টল, যেখানে দর্শকরা উপভোগ করেন দেশীয় স্বাদের নানা পদ। মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি, কাউন্সিলর, ব্যবসায়ী, প্রতিনিধি ও প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা। বিশেষ সম্মান জানানো হয় কমিউনিটিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আই1 টিভির 2 সদস্য বর্ণালী চক্রবর্তী ও চায়না চৌধুরীকে বর্ষসেরা হিসেবে সম্মাননা দেওয়া হয়। শামীম আমিতাকে ঘোষণা করা হয় হেড অফ ইভেন্ট। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে প্রশ্নবিদ্ধ বিসিবি নির্বাচন, এমন অভিযোগ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হকের। নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন তিনি। ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি দিয়ে ভোট প্রদানে প্রভাবিত করেছেন বলেও অভিযোগ আমিনুল হকের। এমন ঘটনাবহুল নির্বাচনের সাক্ষী এর আগে কখনোই হয়নি ক্রিকেট বোর্ড। সরকারি প্রভাব বিস্তারের অভিযোগ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। নির্বাচন বয়কট করেন হেভিওয়েট প্রার্থীরা। ভোট শেষে ফলাফল ঘোষণার পরও থেমে নেই বিসিবি নির্বাচনের নাটকীয়তা। বহু ঘটনার মধ্যে সবশেষ আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়া পরিষদ মনোনীত প্রার্থী ইশফাক আহসানকে নিয়ে। নির্বাচিত করার পরও আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য সরিয়ে দেয়া হয়েছে তাকে। প্রশ্ন উঠেছে, এমন একজনকে বিসিবি পরিচালকের জন্য কিভাবে মনোনীত করলো এনএসসি? আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো, এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই। এখানেই বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল। আর্থিক লেনদেনের কথা শুনেছি। নির্বাচনের পিছিয়ে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। ক্রিকেট বোর্ডে এবার নতুন মুখের ছড়াছড়ি। দু একজন ভোটের লড়াইয়ে জয়ী হয়ে জায়গা করলেও অধিকাংশের ক্ষেত্রেই ছিল তা লোক দেখানো, যা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে বিসিবি নির্বাচন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপেই এমনটা হয়েছে বলে অভিযোগ করেন আমিনুল হক। ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসির যে স্বেচ্ছাচারিতা দেখেছি, যে সরাসরি সরকারের যে হস্তক্ষেপ দেখেছি, সেই দিনই কিন্তু ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এবারের বিসিবি নির্বাচনে ছিল না ঢাকার ক্লাবগুলোর একটা বড় অংশের সম্পৃক্ততা, যাদের অনেকেই নিজেদের সরিয়ে নিয়েছেন স্বেচ্ছায়, অনেকেই আবার শিকার হয়েছেন পরিস্থিতির। ক্রীড়া উপদেষ্টার প্রচ্ছন্ন হুমকিতেই এমনটা হয়েছে বলে মনে করেন জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক। ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন যে তিনি কালকে যাতে নির্বাচনে যাতে ভোট করে। ক্রীড়া উপদেষ্টা এই ধরনের আচরণ করবে। আমি অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করছে। এমন পরিস্থিতিতে এই বোর্ডের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহল সন্দিহান। নির্বাচন হলেও কিছু বিষয় এখনো আদালতের হাতে। পট পরিবর্তন হলে এই কমিটিতে পরিবর্তন আসতে পারে বলেই ইঙ্গিত দিয়ে রাখলেন আমিনুল। সরকারের যে হস্তক্ষেপ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর কন্টিনিউটি থাকবে। আগের দুর্নাম ঘুচিয়ে পেশাদার ফরম্যাটে আনতে চাই। বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়ে এভাবেই নিজের লক্ষ্যের কথা জানালেন আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে দেশের ক্রিকেটের উইকেট নিয়ে চারদিকে যে নেতিবাচক আলোচনা, সেটাকে উতরাতে চান প্রেসিডেন্ট। তাই তো গ্রাউন্ডস কমিটিটাও রেখে দিয়েছেন নিজের কাছে। ক্রিকেট বোর্ডের প্রথম সভা শেষ হতে না হতেই রাজধানীর একটি হোটেলে হাজির নবনির্বাচিত পরিচালকরা। বিসিবি সেলিব্রেশন নামে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে বরণ করে নেওয়া হলো 24 নতুন কর্মকর্তাকে। তাদের হাতেই নির্ধারণ হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ দিন। তাই তো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তারা আগামীর জন্য। 24 জনের এই ভিড়ের মাঝেও একজন একেবারে আলাদা, তিনি আমিনুল ইসলাম বুলবুল। টানা দ্বিতীয়বারের মতো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু এবারের চ্যালেঞ্জটা ভিন্ন, কারণ অভিজ্ঞতার ঘাটতি তার কলিগদের মধ্যে। অকপটে সেটা মেনেও নিয়েছেন তিনি, কিন্তু জানিয়েছেন এটা নিয়ে মোটেও চিন্তিত নন। বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপিএল গভর্নিং কাউন্সিল একসময় যা সামলিয়েছেন আফজালুর রহমান সিনহা, মাহবুব আনাম, ফারুক আহমেদরা, কিন্তু পিছু নেয়া দুর্নাম থেকে মুক্ত করতে পারেননি কেউই। বুলবুল তাই নিজের হাতেই রাখলেন দায়িত্ব, জানালেন তার লক্ষ্যের কথা। বিপিএল তো আমাদের
একটা ওয়ান অফ দ্য ফিক্সার, ডোমেস্টিক ক্রিকেটের ফিক্সার, এবং আমরা আপনারা জানেন যে এর আগে আমাদের আগের বোর্ডে মাহবুব ভাই গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন, সেখানে আজকে আমি দায়িত্ব নিয়েছি এই জন্য যে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। মাহবুব ভাই কিছু কাজ করে গিয়েছিলেন, সেখান থেকে আমরা শুরু করছি, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ, তবে আমরা চেষ্টা করব যে স্বচ্ছভাবে একটা ভালো বিপিএল উপহার দেওয়ার মাধ্যমে আমাদের যে গত বিপিএলের যে কিছু দুর্নাম ছিল সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই। বিপিএল এর পর এই বিসিবিতে সবচেয়ে বেশি আলোচনা হয় জানিয়ে তা হলো দেশের উইকেটের দৈন্যদশা। গ্রাউন্ডস কমিটির 1 দশকের কাজকর্ম নিয়ে মোটা দাগে খুশি নন ক্রিকেটার, কোচ, সমর্থক কেউই। বিষয়টা বুঝতে পেরেই হয়তো কঠিন এই কমিটিটাকেও নিজের কাছেই রেখে দিয়েছেন বুলবুল। শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করেছিলাম প্লেয়ারদের সাথে, তখন মনে হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্লেয়ার সাপোর্টের জন্য সেটা হচ্ছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস। সো সেটা লক্ষ্যে এখন আমি হয়তো সাময়িক দায়িত্ব নিয়েছি, অ্যাটলিস্ট অ্যাট এ গো টাইপ, বাট আলটিমেটলি দেখবো যে এটা বাংলাদেশ ক্রিকেটের সব থেকে 1 নম্বর জায়গা যেখানে আমাদের উন্নয়ন করতে হবে, সেই লক্ষ্যে আমি এই রিস্কটা নিয়েছি। নির্বাচনের আগে ক্রিকেট বয়কট ধোয়া তুলেছিল ক্লাবগুলো, এখন পর্যন্ত সেই স্ট্যান্ড থেকে সরেও আসেননি তারা। তবে বুলবুল বলছেন চিন্তা নেই, সবাইকে নিয়েই ক্রিকেট এগিয়ে নেবেন তিনি। শোনেন, ক্রিকেট সবাই খেলবে এবং ক্রিকেট খেলতে সবাই আগ্রহী, যা সময়ের ব্যাপার, ইনশাল্লাহ আমরা সবাইকে বুঝিয়ে ঢাকা লিগ অন টাইম হবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে শিক্ষক সহ সবার সহযোগিতা চান তারেক রহমান। ক্ষমতায় গেলে দাবি পূরণে কমিশন গঠনের প্রতিশ্রুতি। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, আওতায় আসতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে ভোটের পথ বন্ধ শেখ হাসিনা সহ বহু সাবেক মন্ত্রী এমপির। মোটরসাইকেল এসে চলন্ত প্রাইভেট কারে মুখোশধারী দুর্বৃত্তদের গুলি। চট্টগ্রামে হাটহাজারীতে প্রাণ গেল বিএনপি কর্মীর। রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।